চলো স্টার্ট করি, ঠিক আছে। আজকের যে টপিকটা আমাদের হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোডাইনামিক্স পড়তে গেলে প্রথম আমরা আজকে যে চ্যাপ্টারে আমরা যে যে জায়গাগুলো আজকে পড়বো, আজকে আমরা থার্মোডাইনামিক্স এর বেসিক জায়গা পড়বো। এখানে আমরা কি করব, এখানে আমরা অনেক ছোট ছোট জিনিসের ডেফিনেশন, সেই ডেফিনেশন গুলো আমরা আজকে পড়বো। আজকে আমাদের টপিকটা যতদূর পড়বো সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স ফার্স্ট ল পর্যন্ত পড়বো আজকে আমরা, ঠিক আছে। নেক্সট দিন তারপর থেকে হবে। ওকে, তো প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম, ঠিক আছে। থার্মোডাইনামিক সিস্টেম, দেখো থার্মোডাইনামিক সিস্টেম মানে কি বলছে, বলছে এটা হচ্ছে এমন একটা সিস্টেম, মানে অ্যাকচুয়ালি সিস্টেমটা কিরকম, থার্মোডাইনামিক সিস্টেম মানে হচ্ছে একটা বডি হতে পারে, কম্বিনেশন অফ বডিজ হতে পারে, একটা বডি সিঙ্গেল একটা বডি হতে পারে, কম্বিনেশন অফ বডিজ হতে পারে। ওই বডিজ অথবা কম্বিনেশন অফ বডিজ এর যে প্রত্যেকটা পার্টকে যে ব্রাঞ্চে বা যে জায়গাতে আমরা স্টাডি করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম, ঠিক আছে। একটা সিঙ্গেল বডি হতে পারে বা ব্রাঞ্চে মানে কতগুলো বডিকে নিয়ে একটা সিস্টেম হতে পারে, সেখানে যে স্টাডিটা করব সেটাকে আমরা বলবো থার্মোডাইনামিক সিস্টেম। এই ঠিক আছে, বেশ। নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, এই টার্মগুলো সব ইংলিশেই করবে, বাংলায় করার দরকার নাই। না, এইটা ডেফিনেশন লিখতে হবে না, যেগুলো যেগুলো লিখতে আমি লিখিয়ে দেবো, ঠিক আছে। আইসোলেটেড সিস্টেম মানে কি, যে সিস্টেমের মধ্যে একটা সিস্টেম হচ্ছে, যেমন দেখবে আমরা যখন দেখবো সে যখন কোভিড হয়েছিল তখন দেখবে মানুষগুলো যাদের কোভিড হচ্ছিল তাদেরকে কি করছিল বলতো, আইসোলেট করে দিচ্ছিল, মানে কোয়ারেন্টাইন করছিল। সেখানে কি করছিল না, সেখানে কেন করছিল, যাতে করে ভাইরাসটা একটা বডি থেকে অন্য একটা বডিতে না যায়, সেজন্য করছিল। কোন একটা সিস্টেম আইসোলেটেড মানে তার মাস এবং এনার্জির কোনো এক্সচেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো নো এক্সচেঞ্জ অফ মাস অ্যান্ড এনার্জি, তাকে আমরা বলবো কি তোমার আইসোলেটেড সিস্টেম। মানে যেখানে কি হবে না, যেখানে মাস এবং এনার্জি, ভর এবং শক্তি দুটোরই এক্সচেঞ্জ হবে না, তাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার হয়ে যাবো? বেশ। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে ক্লোজড সিস্টেম। ক্লোজড সিস্টেম, ঠিক আছে। ক্লোজ সিস্টেমটা কিরকম, ক্লোজ সিস্টেমটা বলছে যেখানে এনার্জি এক্সচেঞ্জ হয় কিন্তু মাস এক্সচেঞ্জ হয় না। তার মানে এনার্জি এক্সচেঞ্জ বলছি, বাট মাস রিমেন সেম, বাট মাস রিমেন সেম। ধরো একটা আইস নিলাম একটা, ঠিক আছে। সে আইসটাকে আমি একটা থার্মোকলের পেপারের মধ্যে, থার্মোকলের ভিতরে রাখলাম, বা হয়তো আইসটা ফ্রিজের মধ্যে রাখা আছে। তাহলে দেখা যাচ্ছে কি আইসটার থেকে কোন রকম ভাবে ওই যে থার্মোকলের যে যেটা রয়েছে, না হিট বাইরে যাচ্ছে না বাইরে থেকে হিটটা বাইরে ভিতরে আসছে, এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না, মাসের কোনো রকম এক্সচেঞ্জ হচ্ছে না। এটা হলো তোমার আইসোলেটেড সিস্টেম। ওই আইসটাকে যখন বাইরে নিয়ে চলে এলে, যখন বাইরে নিয়ে চলে এলে তখন কি হচ্ছে, ওই আইসটা মেল্ট হতে থাকবে। কেন না, ও কি করবে, সারাউন্ডিংস থেকে হিট নিজে নেবে। তাহলে এখানে কি হলো, এনার্জি এক্সচেঞ্জ হলো। বাট 1 গ্রাম যদি আইস থাকে তাহলে সেটা যখন ওয়াটার হবে 1 গ্রামই হবে, 5 গ্রাম আইস থাকলে 5 গ্রামই ওয়াটার হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কোন রকম মাস এক্সচেঞ্জ করছে না, মাসটা রিমেন সেম, মাস রিমেন সেম বাট এনার্জি এক্সচেঞ্জ। ক্লিয়ার? বেশ, চলো নেক্সট হচ্ছে ওপেন সিস্টেম। এই ওপেন সিস্টেমটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, মানে আমাদের এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারতে আমাদেরকে ওপেন সিস্টেম পড়তে হবে না। ওপেন সিস্টেম কি হবে,
এখানে আমরা বলতে পারি both mass and energy, both mass and energy exchange। একটা এক্সাম্পল কি হবে স্যার, মনে করো 100°C টেম্পারেচারে ওয়াটার আছে, ঠিক আছে, তাকে আমরা কি করছি, তাকে আমরা হিট দিচ্ছি, তাহলে সেই ওয়াটারটা কি হবে, ভেপার হবে। তাহলে যখন ওয়াটারটা যখন ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে তখন তার মাসটা বেরোচ্ছে, মাস বেরিয়ে যাচ্ছে, মাস বেরিয়ে যাচ্ছে, আবার মাস বেরোনোর সাথে সাথে তার এনার্জিও এখানে মানে বাড়ছে। দেখো তাহলে ওপেন সিস্টেম মানে কি বললাম, ওপেন সিস্টেম মানে কি হবে, যেখানে মাস অ্যান্ড এনার্জি বোথ এক্সচেঞ্জ হবে। এক্সাম্পল কি বললাম, যে আমরা যদি 100°C ওয়াটার নিই, তাকে আমরা যদি হিট দিই, তাহলে সেখানে কি হচ্ছে, আমরা এনার্জি দিচ্ছি, তাহলে এনার্জি দেওয়ার জন্য কি হচ্ছে, ওই ওয়াটারটা ভেপোরাইজড হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, দেখো এনার্জিরও এক্সচেঞ্জ হচ্ছে, মাসেরও এক্সচেঞ্জ হচ্ছে। এই পার্টটা আমাদের থার্মোডাইনামিক্সে আমাদের সিলেবাসের মধ্যে নেই, আমরা এটা নিয়ে ডিসকাস করবো না। তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা চলবে, ঠিক আছে, বেশ। এখন তোমরা আমাকে একটা কথা বলো, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ হিট, হিট কি, তাহলে তোমরা কি বলবে, হিট, হিট কি, তাহলে আমরা বলবো যে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, ঠিক আছে। তাহলে আমরা একটা যদি কথা বলি, তাহলে এনার্জি, যদি কোনো একটা সিস্টেম যদি এনার্জি পাই, তাহলে সেই সিস্টেমটা কি করবে, ওয়ার্ক করবে, ওয়ার্ক ডান করবে। এখন একটা সিস্টেম তাকে এনার্জি দিলে সে কিভাবে ওয়ার্ক ডান করবে, এটা সম্পর্কে একটা ল আছে, যেটা আমরা জুলস ল নামে পরিচিত। তাহলে আমরা পড়বো জুলস ল, জুলস ল। এই জুলস লতে কি বলা হচ্ছে, একটু স্টেটমেন্ট আমি বলছি, একটু তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে। জুলস লতে বলা হচ্ছে কি, if some amount of work, if some amount of work is entirely converted to heat, is entirely বা completely লিখতে পারো, is entirely converted to heat, then the work done and the heat are directly proportional। তার মানে কি বলতে চাইছে, W is proportional to H, তার মানে বলতে চাইছে যে ওয়ার্ক ডানটা হচ্ছে এই হিটটার সাথে, প্রডিউস যে হিটটা হচ্ছে তার সাথে কি হচ্ছে, তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। দেখো এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে যদি যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেই ওয়ার্ক ডানটা যদি কমপ্লিটলি হিটে কনভার্ট হয়ে যায়, কখনো কিন্তু স্টেটমেন্টে এটা বলছে না যে হিটটা যদি কমপ্লিটলি ওয়ার্ক ডানে কনভার্ট হয়। এটা কেন বলছে না, তার কারণ হচ্ছে আমরা থার্মোডাইনামিক্সে যখন সেকেন্ড ল পড়বো তখন আমরা দেখবো যে এমন কোন সেলফ অ্যাক্টিং ডিভাইস নাই, একটা স্টেটমেন্ট আছে থার্মোডাইনামিক্সের, একটা স্টেটমেন্ট আছে যে এমন কোন সেলফ অ্যাক্টিং ডিভাইস নাই যে কিনা কমপ্লিট হিটটাকে কমপ্লিট ওয়ার্কে কনভার্ট করতে পারবে। সেই জন্য ওই কথাটা বলছি না, আমরা বলছি কি যে যদি কমপ্লিট ওয়ার্কটা, যদি পুরো ওয়ার্কটা যদি হিটে কনভার্ট হয়, তাহলে কি বলছে, বলছে ওই ওয়ার্ক ডানটা যে প্রডিউস হিটটা আছে তাই দে আর মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ওয়ার্ক ডান যত বেশি হবে তত বেশি হিট হবে। বুঝতে পারছি, তাহলে ওই স্টেটমেন্টটা যদি আমরা উল্টে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে ওই জিনিসটা বলতে চাইছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি বলবো না স্যার, W ইকুয়ালস টু জে ইন্টু এইচ। এই জে সমান আমরা কি পাবো, জে সমান আমরা পাবো স্যার W বাই এইচ। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো জুলস কনস্ট্যান্ট, এটাকে আমরা বলবো জুলস কনস্ট্যান্ট, যার ভ্যালুটা কত, 4.2 জুল পার ক্যালোরি। এটাকে যদি আমরা আর কে কনভার্ট করি তাহলে 4.2 ইন্টু 10⁷ আর পার ক্যালোরি, ঠিক আছে বাবা। তাহলে এটা হলো আমাদের জুল কনস্ট্যান্ট।
এই যে লটা আমরা করলাম জুলস ল, এই ছোট্ট একটা ল থেকে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম করবো, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম করবো। কি প্রবলেমটা কিরকম থাকবে আমি স্টেট লেখাবো প্রবলেমটা। যে ধরো একটা ওয়াটারফল আছে, ঠিক আছে, আমি প্রবলেমটা কোশ্চেনটা লেখাবো, চিন্তা নাই, তো আমি একটা জাস্ট ব্রিফ ডিসকাস করছি কোশ্চেনটা। মনে করো এরকম একটা হাইটে, ধরো একটা 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 পার্টিকুলার হাইটে ওয়াটারফল আছে, মানে এখান থেকে ওয়াটারটা পড়ছে, ধরো এরকম জায়গা থেকে ওয়াটারটা পড়ছে, এই জায়গাতে ধরো ওয়াটারটা পড়ছে, ঠিক আছে, একটা হাইট থাকবে একটা নিশ্চয়ই। দিয়ে এই ওয়াটারটা এখানে পড়ার জন্য ওই ওয়াটারের টেম্পারেচারটা কি হচ্ছে, রাইজ করছে। এবার তোমাকে বলতে হবে যে কতটা ওয়াটারের টেম্পারেচার রাইজ করেছে। তাহলে প্রথমত এর মেকানিজমটা বোঝো, কেন ওয়াটারটা পড়ার জন্য তার রাইজ করছে। বিকজ এই ওয়াটারটা যখন এইরকম জায়গা থেকে একটা নির্দিষ্ট হাইট থেকে যখন পড়ছে, তখন কি করছে, কিছুটা ওয়ার্ক ডান করছে। এই যে ওয়ার্ক ডানটা যেটা করছে সেটা কি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা একে ওয়ার্ক ডান করাচ্ছে। তাহলে সেটা কত, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। এই ওয়ার্ক ডানটা মানে এই এনার্জিটা কি হবে, এই এনার্জিটা হিটে কনভার্ট হয়ে যাবে, বিকজ ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। ঠিক আছে, তো প্রথমে আমরা কোশ্চেনটা লিখবো, দিয়ে আমরা কোশ্চেনটা সলভ করবো। আমি করে দেবো, কোশ্চেনটাকে লিখে নাও। কোশ্চেনটা বলছে ওয়াটার ড্রপস from a height of 50 মিটার। একটু তাড়াতাড়ি লিখবে, তাহলে বেশি কোশ্চেন করতে পারবো। ওয়াটার ড্রপস from a height of 50 meter in a waterfall find out the rise in temperature of water. Find out the rise in temperature of water if 75% of its energy is converted into heat. 75% of its energy is converted into heat and absorbed by water. ঠিক আছে, বেশ, দেখো আমরা কি বলবো, আমরা দেখতে পাচ্ছি যে স্যার এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা আছে W equals to mgh, এই পোটেনশিয়াল এনার্জিটা কি করছে স্যার, আমাকে হিট দিচ্ছে, মানে এই ওয়াটারের টেম্পারেচারটা বাড়াবে। যে কোশ্চেনটা করাচ্ছি না, এই কোশ্চেনটা কত রকম ভাবে আসতে পারে সেটা আমি একটু তোমাদেরকে দেখাবো, আরো ভ্যারাইটি কোশ্চেন দেবো। আর একটা কোশ্চেন আসতে পারে এই কোশ্চেনটা থেকেই, আচ্ছা এইখানে যে টেম্পারেচারটা ইনক্রিজ করবে সেটাই তো এই দুটো জায়গা টেম্পারেচার ডিফারেন্স হবে, তাই না? তাহলে এটা একটা কোশ্চেন দিতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টপ অ্যান্ড বটম অফ ওয়াটার, মানে যেটা বেরোচ্ছে ওটাই হবে। আবার একটা কোশ্চেন দিতে পারে যে এই ওয়াটারফলটার হাইটটা কত। এই তিনটে কোশ্চেনেরই প্যাটার্নটা কিন্তু সেম, বুঝতে পেরেছো? বেশ, তাহলে এই যে ওয়ার্ক ডানটা আছে W equals to mgh, এই ওয়ার্ক ডানটা কনভার্ট হচ্ছে হিটে। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই ওয়ার্ক ডানটা পুরোটা কিন্তু হিটে কনভার্ট হচ্ছে না, কতটা হচ্ছে, 75% হচ্ছে। তার মানে এই যে হিট, যেটা হিট এনার্জি সাপ্লাই করছে ডাব্লুটা, সেটা কি বলছে, 75% অফ mgh। এইটা দিচ্ছে তোমাকে, এটা তোমাকে ওই হিটটাকে কনভার্ট করছে, হিটে কনভার্ট হচ্ছে। তাহলে 75% অফ mgh মানে W সমান কি হয়ে যাবে, J ইন্টু H। ঠিক আছে, আবার আমরা পড়েছি H ইকুয়াল টু কি হয় গো, MST। তাহলে এটা সমান আমরা বলতে পারবো J MST। তাহলে আমাকে বের করতে হবে টিটা। তাহলে দেখো কেটে যাচ্ছে, তাহলে টি সমান কি হচ্ছে, দেখো টি সমান আমার আসবে 75/100 ইন্টু GH বাই J ইন্টু S, এটা আসছে। তাহলে দেখো এটা আমাদের আসছে 75/100। এবার জি এর ভ্যালুটা কত, জি এর ভ্যালুটা দেখো আমি এখানে এতে দিয়ে দেবো, আই মিন জুলে না দিয়ে আমি তোমার 980 লিখতে পারি, আমি এটাকে 980 লিখবো।
এইচটা বলে দিয়েছে আমাকে 50 মিটার, তাই তো? তাহলে 50 মিটার মানে 50 ইন্টু 100 করবো। আর যেটা কত, যেটা হচ্ছে 4.2 ইন্টু 10⁷ করবো, আর কে দেবো, আর এসটা হচ্ছে 1। সিজিএস পদ্ধতিতে আমরা স্পেসিফিক হিট অফ ওয়াটার দ্যাট ইকুয়ালস টু আমরা 1 জানি, তাই না? তাহলে দেখো এখানে এই একটা 100, এই একটা 100 কাটছে, ঠিক আছে? তারপরে দেখো এই আর যেটা কাটবো, যেটা আমি এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটবো, আর এটাকে 10⁵ হয়ে যাবে, মানে দুটো শূন্য কমছে, 10⁵ হবে। আবার এইখানে 42 হয়ে গেলে এটা তখন 10⁴ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এটা কত আসছে দেখো, এটা আসছে আমার ওপরে আরেকবার লিখবো দরকার পড়লে, 75 ইন্টু 98 ইন্টু 5 বাই, এটাকে 5/42 করলাম এটাকে, আর এইটাকে আমি এরকম করলাম 10⁻³ ইন্টু 10 করলাম, ঠিক আছে? 10⁻³ ইন্টু 10 করলাম। তাহলে দেখো এটা আমি কাটছি, এটাকে আমি 5 দিয়ে কাটছি, 5 2 হয়ে গেল এটা, তাই না? এটা 2 হয়ে গেল। দেখো 42, এটা কি 7 দিয়ে যাবে কি 98, 713, তাই তো? এই 713 কি হয়, 6 দিয়ে যাবে না, 698 কি যাবে কি, 6 দিয়ে যাবে না, 714, তাই তো? 714 হলো, 6 7 42, 6 হলো এটা। আবার দেখো 2 7 হচ্ছে তোমার কত, 2 7 হচ্ছে 14, তাহলে 75 হচ্ছে। 75 কে যদি 6 দিয়ে ডিভাইড করি, এটা 6 6 1 কে 6, আর এটা হচ্ছে তোমার 15, 15 মানে হচ্ছে 6 2 এ 12, 6 5 এ হচ্ছে 30, তাহলে এটা 12.5 আসছে। আচ্ছা 12.5 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত যায়, কত? 5 7 দেখতে হবে না, 5 7 35, 7 2 14, 14 আর 3 হচ্ছে 17, 17, আর হচ্ছে 7 1 কে 7 আর 1 8, 87.5। তার নিচে আছে 10⁻³ আছে, তার মানে পয়েন্টটা এইদিকে 3 ঘর সরে যাবে, তার মানে এটা হয়ে যাবে 0.0875 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো ক্যালকুলেশনটা তোমাদের সামনে করলাম, এত বড় ক্যালকুলেশন কিন্তু পরীক্ষাতে করতে হবে ভাই। তাহলে ক্যালকুলেশনটা করার আমার লজিকটা দেখো, অ্যাপ্রোচটা দেখো, কারণ ক্যালকুলেটর আমাদেরকে দেবে না। স্কুলের পরীক্ষা হবে হয়তো, ফোন নিজেদের ঘড়ি ইউজ করে আর করে নিতে পারবে, বোর্ডে এসব কিছু আলাদা থাকবে না, ঘড়ি পরে ঢুকতে দেবে না, বোর্ডে দেবে না। স্কুলের পরীক্ষাতে তোমরা চিটিং করে ঘড়ি ইউজ করতে পারবে, মোবাইল ইউজ করতে পারবে, কারণ স্কুলেতে 11-এতে, কারণ স্যাররা জানে যে আমরা 11-এ মার্কশিট দিতে পারবো, ওদেরকে কি করবো, ওই শুধু বোর্ডে নাম দিয়ে দেবে যে পাস। আবার কোনো কোনো স্কুল দিতে পারে, কিন্তু আমার মনে হয় পরীক্ষা যখন নিচ্ছে অ্যাটলিস্ট মার্কস করে বলাটা উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। না না, আমার যেটা পার্সোনালি মনে হয় যে যেহেতু স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, অ্যাটলিস্ট তাদের মার্কসটা জানার বা এই অধিকারটা তাদের আছে, তো এটা দেওয়া উচিত। তবে অনেক অনেক স্কুল করে, অনেক, যেমন বর্ধমানে অনেক অনেক স্কুল করেছে, কিন্তু অনেক অনেক স্কুল করে না। এবার যেহেতু এটা বোর্ডের পরীক্ষা নয়, সেজন্য বোর্ড এটার পিছনে কোনো হস্তক্ষেপও করে না, ঠিক আছে? বেশ, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখো, বলো হোয়াট উইল বি দ্য টেম্পারেচার ডিফারেন্স, হোয়াট উইল বি দ্য টেম্পারেচার ডিফারেন্স, what will be the temperature difference between the top and the bottom of a 400-meter high waterfall, 400-meter high waterfall, assuming that 80% of the heat produced is retained by the water, মানে যে হিটটা ওয়াটার তৈরি করছে ওই উপর থেকে পড়ার জন্য, সেটাকে নিজে কি করছে, রিটেন করে নিচ্ছে, কত পার্সেন্ট, 80%। ঠিক আছে বাবা, সেম টু সেম কোশ্চেন, খালি ডেটা আলাদা, প্যাটার্ন আলাদা।
এখানে কি বলেছে, টপ আর বটমের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা কত, আরে টেম্পারেচার ডিফারেন্স মানে যে টেম্পারেচারটা বাড়ছে সেটাই হবে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে দেখব যে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে না, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ। এই এম জি এইচ এর কত পার্সেন্ট হচ্ছে 80%, মানে 80/100। এটা সমান কি হবে স্যার, ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু এইচ, তাহলে এটা জে ইন্টু এইচ বলবো, তার মানে এম জি এইচ ইন্টু 80/100 সমান জে ইন্টু এম এস টি। তাহলে এম এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমাকে টি বের করতে হবে, তাহলে টি সমান 80/100 ইন্টু জি এইচ বাই জে ইন্টু এস। ওকে, এবার প্রত্যেকটা ভ্যালুকে তুমি বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভ্যালুকে তুমি বসাচ্ছ, এরকম ভাবে বসাচ্ছ, দেখো এটা হচ্ছে তোমার 80/100 করছো এটাকে, জি এর ভ্যালুটা 9.8 বসাচ্ছ, এটা তুমি 400 বসাচ্ছ, ঠিক আছে, কারণ এটা 400 বলেছে, জি এর ভ্যালুটা তাহলে কত হবে 4.2 হবে, আর এস টা তখন কত বসাতে হবে, 1 বসালে হবে না দাদা, 1000 বসাতে হবে, ঠিক আছে, কারণ স্পেসিফিক হিটটা সিজিএস হচ্ছে 1, এসআই হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো ক্যালকুলেশন ইজি হয়ে গেছে আশা করছি। এই দুটো জিরো এই দুটো জিরো কেটে দাও, ঠিক আছে, এর এই জিরোটা কাটলে এর এই দশমিকটা কাটবে, আর এর এই জিরোটা কাটলে এর এই দশমিকটা কাটবে, ঠিক আছে। কি বলছো, এই তো এর এই জিরোটার সাথে দশমিকটা তুলে দিলাম, এর এই জিরোটার সাথে দশমিকটা তুলে দিলাম, ঠিক আছে। এবার কাটছো 7 দিয়ে কাটছো, 7 14 98, 6 7 42, এখানে 6 গেল। তারপরে তুমি যেটা কাটবে, যেটা এখানে তোমার 6 এটাকে, তো তাহলে এটাকে 3 2 6, আর একটা হচ্ছে 2 2 4 করো, তাহলে 2 2 4 করলে এটা বেশ। আর একটা কাটবে, এটা 14 আছে, তো 14 মানে হচ্ছে তোমার 3 4 12, 3 4 12 হচ্ছে 20, মানে হচ্ছে 3 6 18, আবার সেই 3 6 18 করে চলবে, তাহলে 4.66 রাখলাম এটাকে, এটাকে 3 দিয়ে কাটলাম, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 ইন্টু 4.66 বাই তোমার এটা হচ্ছে 100, এটা হবে। এটা 4.66 চলতে থাকবে, আমি অ্যাপ্রক্সিমেটলি পয়েন্টে পর দুটো দুটো ঘর নিলাম, ঠিক আছে, আর এটা 4.66 চলতে থাকবে, মানে সে রেকারিং ডেসিমেল আসবে। ওকে, তাহলে এখানে দেখো যদি, হ্যাঁ 7 দিকে দিই, 6 7 42 আর 7 14 98, ঠিক আছে। এটা যেটা আসবে সেটা হচ্ছে 0.747, 0.747 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের আসবে, ঠিক আছে। বেশ, বোঝা গেল কোশ্চেন দুটো। ওকে, চলো আবার একটা কোশ্চেন, অন্য টাইপের কোশ্চেন করবো। দেখো, হোয়াট উইল বি দা টাইম, হোয়াট উইল বি দা টাইম required, what will be the time required to heat a 15-liter bucket, to heat a 15-liter bucket full of water from 20 degree centigrade to 40 degree centigrade, 20 degree centigrade to 40 degree centigrade using a 1500 watt, মানে 1500 immersion heater, immersion heater, ঠিক আছে বাবা, কোশ্চেনটা বোঝা গেছে। কোশ্চেনটাতে কি বলছে বলো তো, বলছে একটা বাকেট আছে, ঠিক আছে, সেই বাকেটের মধ্যে ধরে রাখো একটা বাকেট আছে, এই বাকেটের মধ্যে একটা হিটারকে, সেই এরকম ধরনের যে হিটার গুলো হয় না, হ্যাঁ হ্যাঁ, ওই ইমার্শন বলেছে ডুবিয়ে রেখে করছে। এই যে বাকেটটা আছে, এই বাকেটটার মধ্যে 15 লিটার ওয়াটার আছে, মানে ফুললি একদম আছে, 15 লিটার ওয়াটার আছে। এই যে হিটারটা যেটা দিচ্ছে,
এই হিটারটা হচ্ছে 1500 ওয়াট, এটা হচ্ছে 1500 ওয়াট হচ্ছে এই হিটারটা। তোমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে হ্যাঁ টেম্পারেচারটা কত থেকে কত বাড়াচ্ছে না, এটা ছিল কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, একে বাড়িয়ে নিয়ে যাচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, 20 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। আমি এখন কোশ্চেনটা ডায়াগ্রাম করছি, যে তোমাকে বলেছে যে টাইমটা কত লাগবে সেটা আমাকে আগে বের করতে হবে। এখন দেখো এটা খুব সহজ জিনিস একটা, যে এই 15 লিটার ওয়াটার মানেই আমরা বলতে পারি 15 কেজি ওয়াটার, কারণ 1 লিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 1 কেজি, তাই তো? তাহলে সেক্ষেত্রে 15 লিটার মানি হচ্ছে আমরা বলতে পারি 15 কেজি। এখন দেখো কতটা হিট লাগবে না, সেটা হচ্ছে স্যার এম এস টি, তাই না? এম এস টি, এখানে টি ফর টেম্পারেচার, তাহলে এটাকে এম এস টি না করে, যেহেতু আমি টাইমের কেস আছে আমি এটাকে থিটা বলি, ঠিক আছে? কারণ টাইমটাকে জেনারেলি আমরা টি দিয়ে ডিফাইন করি, সেই জন্য আমি এখানে টেম্পারেচারটাকে থিটা দিয়ে ডিফাইন করি। তাহলে দেখো এমটা কত না, এমটা হচ্ছে স্যার 15, এবার এসটা কত, এসটা হচ্ছে স্যার 1000, আর থিটাটা কত না, থিটাটা হচ্ছে স্যার 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যাচ্ছে, তাই না? তাহলে থিটাটা কত হচ্ছে গো 20। তাহলে এইটা কি হবে, এই ক্যালোরি হিটটা, মানে ক্যালোরি নয় সরি, এই জুল হিটটা আমার দরকার আছে, ঠিক আছে? এই জুল হিটটা আমার দরকার আছে। এখন তুমি আমাকে একটা কথা বলো, যে পাওয়ারকে যদি আমি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তুমি এনার্জি পাবো? ডাব্লু সমান কি হয়, সরি পি সমান কি হয় ডাব্লু বাই টি, তাহলে ডাব্লু মানে কি, ডাব্লু সমান পিটি, তাহলে সেখান থেকে আমরা পাওয়ারকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো এনার্জি। তাহলে এটা সমানই হচ্ছে, হাইমা মাথায় লাগছে নাকি? হ্যাঁ, শরীর খারাপ, চোখ মুখ লাল হয়ে গেছে, যে অ্যালার্জি আছে নাকি তোমার? হুম, ও মনে হয় এবার ডাক্তার দেখাবো একবার। হাঁচি হয় খুব, বলো। ও ধূপটা তো নিভে গেছে, তুমি এদিকে চলে এসো তবে, কেন দেখতে হবে, এদিকে চলে এসো। বেশ দেখো, তাহলে এটা কি আছে, ডিভাইডেড বাই 1500, বেশ এটা গেল। আচ্ছা সরি, আর একটা আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা তো ডাব্লু, ডাব্লু সমান হচ্ছে পিটি, আর এখানে জেটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, জে ইন্টু এইচ হবে তো, আমি যেটা দিতে ভুলে গেছি, তাহলে জে ভ্যালুটা কত হবে 4.2। চলো এটা ক্যালকুলেশন করো, দেখি দেখো ক্যালকুলেশনটা, এটা সহজ ক্যালকুলেশন, এই দুটো জিরো কেটে দিলাম, এই জিরোটার সাথে এই পয়েন্টটা তুলে দিলাম, এই 15-র সাথে 15 কেটে গেল, তাহলে হচ্ছে 42-এর ডবল কত হয়, 42-এর ডবল হচ্ছে কত গো, 84 নাকি? হ্যাঁ 84, 42-এর ডবল হচ্ছে 84, তার আগে আবার একটা জিরো আছে, 840 হবে। 840 কে যদি আমরা 6 দিয়ে মানে 60 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে, ওই এটা তো সেকেন্ডে, এটা তো সেকেন্ড বেরোবে, তাহলে এটাকে আমরা মিনিটে করব, তাহলে মিনিটে অ্যাপ্রক্সিমেটলি 6, 14, 84 নাকি, 14 মিনিট, 14 মিনিট। ওয়াও, তাহলে জলটা গরম করতে, তাহলে ওই 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে গেলে কতক্ষণ, কত মিনিট লাগবে, 14 মিনিট, 14 মিনিট হচ্ছে আমার আনসার। ওকে বাবা, তাহলে এই কোশ্চেনটা বোঝা গেছে, বেশ ঠিক আছে, চলো যাবো না এখন। চলো এরপর আমরা পড়বো ইন্টেন্সিভ ভেরিয়েবল। লেখো ইন্টেন্সিভ ভেরিয়েবল, ইন্টেন্সিভ ভেরিয়েবল লেখো। দুটো ভেরিয়েবল আছে, একটা ইন্টেন্সিভ আর একটা হচ্ছে এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ কোনগুলো, ইন্টেন্সিভ ভেরিয়েবল, ইন্টেন্সিভ ভেরিয়েবল কোনগুলো জানো সায়ক? বলছে যেগুলো মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? ইন্টেন্সিভ ভেরিয়েবল গুলো হচ্ছে যেগুলো মাসের উপর ডিপেন্ড করে না, তাহলে এটা আমরা বলবো মাস ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট, মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে কি বলবো আমরা, এক্সাম্পল হিসেবে বলবো প্রেসার,
ডেনসিটি, ডেনসিটি, টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি, টেম্পারেচার, ঠিক আছে, ভলিউম হবে না, সারফেস টেনশন, সারফেস টেনশন এটসেট্রা। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে যে স্যার ডেনসিটি কিভাবে হয়, এটা তো মাসের উপর ডিপেন্ড করে মনে হচ্ছে, মন বলছে। স্যারের মনের মধ্যে বিরাট কোশ্চেন, গভীর কোশ্চেন, ঠিক আছে, এরকম গভীর কোশ্চেন, না না, স্যারের এরকম গভীর কোশ্চেন থাকে যে স্যার এই ডেনসিটিটা, আমার তো মনে হচ্ছে স্যার আমরা জানি ডেনসিটি সমান, আমরা ডি সমান তো জানি এম বাই ভি, নাকি গো সায়ক? তাহলে এইটা যদি আমরা জানি তাহলে স্যার এটা মাসের উপর ডিপেন্ড কিনা করছে না? করছে। কিন্তু আপনি বললেন যে যারা মাসের উপর ডিপেন্ড করে না তাদেরকে ইন্টেনসিভ ভেরিয়েবল বলে, এবং সেখানে আপনি এক্সাম্পলও দিলেন ডেনসিটি। চলো, এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এই স্কেলটার যে ডেনসিটি আছে, এখন এই যে লম্বা স্কেলটা আছে, এই স্কেলটা ধরো মাস আছে কিছু একটা, এক্স ওয়াই জেড কিছু একটা মাস আছে, আমি যদি স্কেলটাকে যদি অর্ধেক করে দিই তাহলে এর মাসটা বাড়বে না কমবে? কমে যাবে। কিন্তু ডেনসিটি কি কোনো চেঞ্জেস হবে? হবে না। ডেনসিটি মাসের উপর ডিপেন্ড করে, বাট ভলিউম ডিপেন্ড করে। আমি যদি এইটাকে এখন যে ভলিউমটা থাকবে আমি যদি একে অর্ধেক করে দিই, এই ভলিউমটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে, বাট ডেনসিটিটা দেখো কিন্তু তোমার কোনো রকম ভাবে কমবে না। বুঝতে পেরেছো? কারণ ডেনসিটি হচ্ছে মানে মাস ইন্ডিপেন্ডেন্ট, বাট তোমার ভলিউম কিন্তু মাস ডিপেন্ডেন্ট। বুঝে গেল? বেশ। তারপর আমরা দেখবো যে স্যার ইন্টেনসিভ যেমন হলো, তাহলে এক্সটেন্সিভটা কি হয় দেখি একবার। এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ ভেরিয়েবল। দেখো এক্সটেন্সিভ ভেরিয়েবল মানে কি স্যার? তাহলে এটা যদি মাস ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা কি হবে দাদা? ইয়েস, মাস ডিপেন্ডেন্ট। এটা কি হবে? মাসের উপর ডিপেন্ড করবে। এক্সাম্পল কি নেবো আমরা এক্সটেন্সিভ ভেরিয়েবলে? আমরা এক্সাম্পল নেবো তোমার ম্যাগনেটিক মোমেন্ট নেবো, ভলিউম নেবো, ইন্টারনাল এনার্জি নেবো, এনট্রপি নেবো। ঠিক আছে, আমরা ভলিউম নিতে পারি। হ্যাঁ, এনট্রপি, এনট্রপি মানে হচ্ছে তোমার র্যান্ডমনেস। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি। তারপর আমরা এ নিতে পারি, ফোর্স নিতে পারি। ঠিক আছে, যেগুলো যেগুলো মাসের উপর ডিপেন্ড করে সেগুলোকে আমরা বলছি এটা। ঠিক আছে, এরপরে আমরা আর একটা পড়বো, সেটা হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশন, দেখো এই যে টার্মগুলো আমি বলছি না, এগুলো আমাদের না আমাদের কোথায় কাজে লাগে বলতো? আমরা যখন পড়বো, যখন আমরা এই টার্মগুলো ইউজ করবো, আমাদের পরীক্ষাতে বাবা এটা পড়বে না যে ইন্টেনসিভ ভেরিয়েবল, এক্সটেন্সিভ ভেরিয়েবল কাকে বলে। হয়তো বলা যেতে পারে যে হয়তো কোনো একটা কোশ্চেনের সাথে 1 নম্বর অ্যাড করে দিতে পারে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এক্সটেন্সিভ ভেরিয়েবল, বা হয়তো একটা এক্সাম্পল দিয়ে বলবে যেটা ইন্টেনসিভ না এক্সটেন্সিভ, বাস এইটুকুই। ডেফিনেশন পড়বে না, কিন্তু আমাদের এগুলো জানতে হবে, কারণ না জানলে আমরা যখন চ্যাপ্টারে যখন আস্তে আস্তে এগিয়ে যাব তখন কি হবে, এই টার্মগুলো আমরা ইউজ করবো। এক্সটেন্সিভ ভেরিয়েবল হওয়ার জন্য এটা হলো, এটা ইন্টেনসিভ ভেরিয়েবলের জন্য এটা হলো, সেগুলো আমরা মানে করবো। এইটার বাংলা দুটো আমি ভুলে গেছি, কি অপেক্ষক বলে বেশ এগুলোকে, একটা ওই দেখো বইয়েতে আছে দেখবে, এই দুটো বাংলা আমি ভুলে না, ইংলিশ টার্মটা লেখা থাকবে তো দিদি, বাংলাটা আমার পাশে ইংলিশটা লেখা থাকবে, আমি ভুলে গেছি, এই দুটো ভুলে গেছি। এই যেমন স্টেট ফাংশনটা হচ্ছে অবস্থা অপেক্ষক বলে এটাকে, স্টেট ফাংশনটা হচ্ছে অবস্থা অপেক্ষক, আর একটা আছে তোমার ওই পাথ ফাংশন। স্টেট ফাংশন আর একটা আছে পাথ ফাংশন। ইয়েস 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 ইয়েস, বেশ। তাহলে যেটা ধরো স্টেট ফাংশন যেটা আছে ওটা কি লিখবে বলো? স্টেট ফাংশনটা এরকম লিখে রাখো যে ভলিউম, প্রেসার আর টেম্পারেচার, ভলিউম, প্রেসার অ্যান্ড টেম্পারেচার, ইটিসি লেখো, ইটিসি মানে শুধু এইগুলো নয়, আরো আছে। ডাজন্ট ডিপেন্ড অন পাথ, ওটা পাথ ফাংশন, ওয়ার্ক ডান আর হিট। এটা লেখো স্টেট ফাংশন, লিখেছো? কি লিখলে বলো তো? ওটা লিখবে এরকম যে ভলিউম, প্রেসার, টেম্পারেচার ইটিসি ডু নট ডিপেন্ড অন পাথ।
তাহলে ডু নট ডিপেন্ড অন পাথ। পাথ মানে কোন দিকে ঘটনাটা ঘটছে আর কি, ঠিক আছে, প্রসেসটা কোন দিকে হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, সেটাকে আমরা বলছি তোমার পাথ স্টেট ফাংশন। পাথ ফাংশন কোনগুলো হবে? পাথ ফাংশন আমরা দেখব যে যেগুলো হচ্ছে পাথের উপর ডিপেন্ড করে, তাই না? যেমন হচ্ছে কি বলতে পারি, ওয়ার্ক ডান, তারপর হচ্ছে হিট, ইটিসি, ডিপেন্ডস অন পাথ। কারণ ওয়ার্ক ডানটা পাথের উপর ডিপেন্ড করে, কোন দিকে কাজটা হচ্ছে সেটার উপর ভ্যালুটা নির্ভর করে, তাই না? তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান, হিট এটসেট্রা ডিপেন্ডস অন পাথ। ওকে, এবার দু তিনটে পয়েন্ট বলছি, পয়েন্টগুলো লেখো, তারপরে আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? না না, লেখো লেখো ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম none of the three properties in thermodynamic equilibrium, হ্যাঁ সেন্টেন্স বলছি, আমি হেডিং বলি। in thermodynamic equilibrium none of the three properties of a system the arrow দিয়ে লেখো ভলিউম, প্রেসার or টেম্পারেচার, ভলিউম, প্রেসার or টেম্পারেচার changes with time. ওকে, তারপরে প্যারাটা চেঞ্জ করে মানে আবার লাইনটা তারপরে কন্টিনিউ হচ্ছে, there are only two independent properties for a closed thermodynamic system, for a closed thermodynamic system. এবার আমি যে দুটো কথা বললাম এই কথাগুলো আমি একটু এক্সপ্লেন করছি, ঠিক আছে? আচ্ছা সায়ক আমাকে বলবে যে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে থাকুন, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে থার্মাল মানে হচ্ছে তাপ, ইকুইলিব্রিয়াম হচ্ছে সাম্য, তাপীয় সাম্য। তাপীয় সাম্য জিনিসটা কি এনিওয়ান বলো? দুটো বডির মধ্যে এবং তাদের দুজনের টেম্পারেচারটা ইকুইলিব্রিয়ামে থাকবে, দুজনের টেম্পারেচারটা সমান থাকবে, দুজনের সাথে কম্পেয়ার করলে সেটাকে ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম। মানে আমি যদি খুব সহজ ভাষায় বলি, একটা ধরো বডি আছে, সেই বডি কার সাথে হিটের এক্সচেঞ্জ করবে, ধরো আমি আছি, আমি কার সাথে হিটের এক্সচেঞ্জ করব, আমি করব সারাউন্ডিংস মানে অ্যাটমসফিয়ারের সাথে। কিন্তু আমি যখন কোনো একটা বডিকে টাচ করে থাকবো তখন আমার সারাউন্ডিংস এর সাথে সাথে ওই বডির মধ্যে হিট ট্রান্সফার হবে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যদি সারাউন্ডিংস এবং বডির মধ্যে কোনো রকম হিটের এক্সচেঞ্জ না হয়, নো এক্সচেঞ্জ অফ হিট বিটুইন বডিজ এন্ড দ্য সারাউন্ডিংস, দ্যাট ইজ কল্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি? আমরা তিনটে ফাংশন দেখলাম, কি কি ফাংশন স্যার? একটা হচ্ছে ভলিউম, একটা প্রেসার আর একটা হচ্ছে টেম্পারেচার। এই তিনটে ফাংশনের কোনোটাই কিন্তু চেঞ্জ হবে না, মানে দে অল আর রিমেন সেম। তখন সেই বডিজটাকে বা সেই সিস্টেমটাকে আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলবো। এখন এখানে হচ্ছে বডি আর সারাউন্ডিংস, নট টু বডিজ টু, একটা সিস্টেম মানে সে নিজে একটা বডি হিসেবে কাজ করবে। আমি প্রথমেই দেখবে বলেছিলাম, যখন ক্লাসটা শুরু করেছিলাম, থার্মোডাইনামিক কি বা থার্মোডাইনামিক বলেছিলাম কি, যে কোনো একটা বডি বা নাম্বার অফ বডিজ বা কালেকটিভ অফ বডিজ, তাদের যখন আমরা ডিসকাস করব, স্টাডি করব তাদেরকে নিয়ে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক।
ঠিক আছে। এখানে কি বলছে, যখন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হচ্ছে তখন পি ভি আর টি এদের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, সেটা সারাউন্ডিংস এর সাথে হোক, আদার্স কোনো বডির সাথে হোক। বাট এখানে কিন্তু এখানে সিস্টেম আর সারাউন্ডিং, আমি নিজে একটা সিস্টেম, নিজে একটা বডি, আমার আশেপাশে যেটা আছে সেটা সারাউন্ডিংস। বুঝতে পারছি? বেশ, নেক্সট দেখো, নেক্সট আরেকটা কি লেখালাম, সেকেন্ড পয়েন্টে কি বলেছি বলো। ইয়েস, প্রথমে আমি আগে বলবো ক্লোজ থার্মোডাইনামিক সিস্টেম মানে কি। আমরা দেখো খাতাতে লিখেছি, দেখো ক্লোজ থার্মোডাইনামিক সিস্টেম মানে হচ্ছে যেখানে হিটের এক্সচেঞ্জ হবে কিন্তু মাসটা রিমেন সেম থাকবে, তাই না? আমি প্রথমে ক্লাসে শুরুতেই লিখেছি যে ক্লোজ সিস্টেম মানে যেখানে এক্সচেঞ্জ অফ হিট হবে বাট মাস রিমেন দা সেম। আমি এক্সাম্পল দিয়ে বলেওছি এটা, যে ধরো একটা 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 গ্লাসের মধ্যে বা একটা একটা কন্টেনারের মধ্যে এক টুকরো আইস নাও, কিছুক্ষণ পর দেখবে আইসটা মেল্ট হয়ে গেল, কেন? গ্লাসের সারাউন্ডিংস থেকে হিট নিয়ে নিল। তাহলে এখানে কি হলো, এখানে এনার্জির এক্সচেঞ্জ হলো, বাট মাসটা দেখো যা ছিল তাই ছিল, মাস নিশ্চয় কমে যাবে না। তার মানে স্যার এই যে পি ভি আর টি, এই তিনটে জিনিসের মধ্যে একসাথে দুটো জিনিসের চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাবো। অনলি টু ইন্ডিপেন্ডেন্ট বলে দেখো, দুটো, অনলি টু, তিনটে কিন্তু হবে না। তাহলে যে কোনো দুটো জিনিসের আমরা চেঞ্জ দেখতে পাবো। এক্সাম্পল হিসেবে আমরা ওটাকে আবার নিচ্ছি, দেখো যখন আইসে যখন মেল্ট হচ্ছে তখন তার ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার রিমেন সেম থাকছে, প্রেসারে চেঞ্জ দেখতে পাবো আমরা, তাই না? তাহলে সেক্ষেত্রে যে কোনো দুটো ভেরিয়েবলের আমরা চেঞ্জটা দেখতে পাবো, কখন না, যখন সিস্টেমটা ক্লোজ সিস্টেম থাকে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? বেশ, কোন জায়গা থেকে বুঝতে না পারলে অবশ্যই বলবে। এরপরে আমরা যে জিনিসটা পড়বো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। টোটাল আমাদের থার্মোডাইনামিক প্রসেস টোটাল আছে আমাদের চারটে প্রসেস আছে, হ্যাঁ চারটে প্রসেস আছে। এই চারটে প্রসেস থেকে যে ওয়ার্ক ডান গুলো হয়, সেই ওয়ার্ক ডান গুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। কিন্তু এই ওয়ার্ক ডান গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে দেয়, মানে একদম পুরো থিওরি কোশ্চেন দেয়। এই চ্যাপ্টার থেকে থিওরি প্রচুর কোশ্চেন পড়ে, ঠিক আছে? আর যে টাইপের নিউমেরিক্যালস গুলো করাচ্ছি ওই টাইপের নিউমেরিক্যালসই পড়বে। চলো, তো আমাদের এরপরে আমরা যেটা হেডিং করো থার্মোডাইনামিক প্রসেস, মানে থার্মোডাইনামিক প্রসেস কতগুলো আছে। টোটাল আমরা থার্মোডাইনামিক প্রসেস দেখবো, টোটাল চারটে প্রসেস দেখবো। প্রথম যে প্রসেসটা আমরা দেখবো সেটা হচ্ছে আইসোকোরিক। আইসোকোরিক, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস মানে কি বলতো, যে ইয়েস, এখানে বলা হচ্ছে যে এই যে সিস্টেম, আমরা দেখো আমরা প্রথমেই মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে নাও, থার্মোডাইনামিক্স প্রসেস কাকে কাকে রিলেটেড, প্রেসার, ভলিউম আর টেম্পারেচার। মাথার মধ্যে প্রথমে এই জিনিসটা ঢুকিয়ে নাও, তাহলে আমরা দরকার পড়লে উপরে যেখানে থার্মোডাইনামিক্স প্রসেস লিখেছি ওখানে আমরা পি ভি আর টি বলে এরকম ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, মানে এরা চেঞ্জেস হবে। মানে এগুলো এগুলো কি বলতো, জাস্ট এগুলো মনে রাখার জন্য একটা একটা ট্রিক। তাহলে এখানে কি হয়, আইসোকোরিক প্রসেসে কি হয়, এখানে আমরা দেখতে পাবো ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ভলিউমের কনস্ট্যান্ট হচ্ছে, ভলিউমটা কনস্ট্যান্ট হচ্ছে, বাট প্রেসার অ্যান্ড টেম্পারেচার, প্রেসার অ্যান্ড টেম্পারেচার চেঞ্জেস। ঠিক আছে, প্রেসার আর টেম্পারেচার চেঞ্জেস হচ্ছে, তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট মানে চেঞ্জ অফ ভলিউম ডেল ভি দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে আইসোকোরিক প্রসেস হচ্ছে যে প্রসেসের মধ্যে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে বাট প্রেসার এন্ড টেম্পারেচার চেঞ্জেস, প্রেসার টেম্পারেচার চেঞ্জ হয়। তাহলে ভলিউম কনস্ট্যান্ট থাকলে আমরা সে দেখেছি পি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? প্রেসার লতে পড়েছি আমরা। বেশ, 2 নাম্বার, ইয়েস, 2 নাম্বার হচ্ছে আইসোবেরিক প্রসেস। ইয়েস, আইসোবেরিক প্রসেস, এটা আইসোকোরিক। আইসোকোরিকটা বাংলাতে কি লেখা দেব, সম আয়তন, সম আয়তন, সমচাপ, সমতাপ এরকমই হবে। বেশ, ঠিক আছে। আইসোবেরিক, আইসোবেরিক মানে কি হচ্ছে, এখানে কি হবে, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট বাট
ভলিউম অ্যান্ড টেম্পারেচার চেঞ্জেস। তাহলে এখানে আমরা ডেল টি সমান কি বলবো, চেঞ্জ অফ প্রেসার দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আইসোবারিক প্রসেস। ঠিক আছে, পরে দেখবে ইংলিশটা আমি লিখে রাখবো। 3 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে আইসোথার্মাল। এটাকে সমষ্ণ পদ্ধতি বলা হয়, আইসোথার্মাল, আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ পদ্ধতি। তাহলে আইসোথার্মালে কি হবে, টেম্পারেচার রিমেন সেম, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট বাট ভলিউম, এটা হচ্ছে চার্লস ল, এই বয়েলস ল, ভলিউম অ্যান্ড প্রেসার চেঞ্জেস। এটা আমরা কার লতে পাবো, এটা হচ্ছে উপরটা ছিল কি, উপরটা ছিল চার্লস ল, নিচেরটা হলো বয়েলস ল। বয়েলস ল দেখো প্রেসার আর ভলিউম চেঞ্জেস হয়, তাই না, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আর 4 নম্বর যেটা আছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় পদ্ধতি, অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেস বলছে কি, বলছে এখানে কি হয়, হিটের এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, দ্য হিট এক্সচেঞ্জ বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিংস রিমেন 0। তাহলে এটা কি হয়, এখানে কোনো হিটের এক্সচেঞ্জ হয় না, তার মানে এখানে আমরা হিট যদি কিউবটা বলি, কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু 0, নো এক্সচেঞ্জ অফ হিট বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সারাউন্ডিংস। কিন্তু কিন্তু এর চেঞ্জেসটা আমরা দেখতে পাই, ভলিউম, প্রেসার, টেম্পারেচারের চেঞ্জেস দেখতে পাই, এন্ড টেম্পারেচারের চেঞ্জেস দেখতে পাই, চেঞ্জেস, ভিপিএনটি চেঞ্জেস। এটা অ্যাকচুয়ালি যখন সিস্টেম নিজে কাজ করে তখন আমরা এই চেঞ্জেস গুলো দেখতে পাবো। আমরা যখন ওয়ার্ক ডান করবো তখন আমরা একটু ডিটেলসে পড়বো আরো। তাহলে আমি আজকে এই দেখো, এই যে জায়গাটা পড়াচ্ছি না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের প্রসপেক্টিভ দিক থেকে এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো না বুঝলে আমি কিন্তু করতে পারবো না। আরেকবার আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রসেসকে। দেখো প্রথমে যেটা আমাদের আছে, দ্যাট ইজ আইসোকোরিক প্রসেস। Isochoric process indicate that volume is remain constant but pressure and temperature changes. তার মানে del of V equals to 0, কোন ভলিউমের চেঞ্জেস হবে না। তাহলে প্রেসার ল বলতে পারি এটাকে আমরা। বেশ, 2 নাম্বার হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস কি, যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, ভলিউম এন্ড টেম্পারেচার চেঞ্জ হবে, আমরা চার্লস লতে পড়েছি। তাহলে ডেল পিটা হচ্ছে 0। ওকে, 3 নাম্বার হচ্ছে আইসোথার্মাল প্রসেস, যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে বাট ভলিউম এন্ড প্রেসার চেঞ্জেস। ওকে, এন্ড 4 নাম্বার যেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, যেটাকে আমরা রুদ্ধতাপীয় পদ্ধতি বলছি। এখানে ক্ষেত্রে কি হয়, এখানে কোনো এক্সচেঞ্জ অফ হিট কিন্তু হয় না, হিটের কোনো এক্সচেঞ্জ হয় না, কিন্তু ভলিউম, প্রেসার এবং টেম্পারেচারের চেঞ্জেস আমরা লক্ষ্য করি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টোটাল 4টে ইম্পর্টেন্ট মানে প্রসেস। এরপর আমরা দেখব এক্সটার্নাল এনার্জি, এক্সটার্নাল ওয়ার্ক। একটা সিস্টেম কিভাবে এক্সটার্নালি ওয়ার্ক করছে সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, চলো। চলো হেডিং করো এক্সটার্নাল ওয়ার্ক। এক্সটার্নাল ওয়ার্ক, ঠিক আছে। মনে করো এইরকম একটা কন্টেইনার আছে, এই কন্টেইনার আছে, ঠিক আছে। কন্টেইনারের মধ্যে এরকম একটা পিস্টন রাখা আছে, এরকম একটা পিস্টন দেওয়া আছে, ঠিক আছে। তার মানে প্রথমে এতটা পর্যন্ত কি আছে, গ্যাস আছে, ঠিক আছে। তাহলে গ্যাসের ভলিউমটা কত, দ্যাট ইজ V1, ঠিক আছে।
এরপর আমি যদি ধরো এখানে এক কাজ করো, প্রথমে চেঞ্জেসটা দেখায়। প্রথমে ধরো এখানে পর্যন্ত ছিল, ঠিক আছে, এখানে পর্যন্ত ছিল, এখানে পর্যন্ত ছিল। তো এই জায়গাটা গ্যাসের ভলিউমটা কত ছিল? গ্যাসের ভলিউমটা ছিল ভি, ঠিক আছে। গ্যাসের যে মলিকিউলগুলো আছে সেগুলো কি চাইবে? এক্সপ্যান্ড করতে চাইবে। তো তারা কি করবে? তারা এই পিস্টনটাকে উপরের দিকে ঠেলতে চাইবে, প্রেসার দিয়ে ঠেলতে চাইবে। পিস্টনটা কি হচ্ছে? পিস্টনটাকে উপর দিকে এরকম ভাবে ঠেলতে চাইছে। দেখা যাচ্ছে এই পিস্টনটা এতটা উঠে গেছে, তাহলে এখানটা যে চেঞ্জেস অফ ভলিউমটা সেটা হচ্ছে ডিভি হয়েছে। তাহলে ওয়ার্ক ডান সমান কি হচ্ছে? ওয়ার্ক ডানটা কি হচ্ছে? প্রথমে আমি কি দেখবো? যে আমি এখানে প্রেসার দিচ্ছি, তাহলে প্রেসারটা দিচ্ছি, তাহলে এখানে দ্যাট ইজ ফোর্স, ঠিক আছে। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি? এখানে চেঞ্জেস অফ ভলিউম, তার মানে এটা হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে পি ইন্টু ডিভি, মানে ডিডাব্লিউ সমান পি ইন্টু ডিভি। এবার যদি আমি এটাকে ডাব্লিউ করতে চাই, আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ভি ওয়ান টু ভি টু ইন্টু ডিভি, তার মানে ডাব্লিউ সমান পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এটা এখন লক্ষ্য করে দেখো, যদি ভি টুটা গ্রেটার দেন ভি ওয়ান হয়, তাহলে দেখো ডাব্লিউ কি হবে? পজিটিভ হবে। যদি ভি টুটা লেস দেন ভি ওয়ান হয়, তখন ডাব্লিউটা কি হবে? নেগেটিভ হবে, তাই না? তাহলে একটা জিনিস আমাকে লক্ষ্য করে বলো তো আমাকে তোমরা সবাই, যখন দেখো ভি টুটা গ্রেটার দেন ভি ওয়ান হচ্ছে, তখন কি হচ্ছে? গ্যাসটা এক্সপ্যান্ড করছে, মানে তার ইনিশিয়াল ভলিউমের থেকে তার ফাইনাল ভলিউমটা বেশি হচ্ছে, তার মানে কি? গ্যাসটা এক্সপ্যান্ড করছে। তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হচ্ছে? ওয়ার্ক ডানটা হচ্ছে পজিটিভ। তার মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বা বাই দ্য সিস্টেম ইজ পজিটিভ, ঠিক আছে। যখন কি হচ্ছে? ভলিউমটা কমছে, মানে কম্প্রেস হচ্ছে, আমি যদি এই পিস্টনটাকে যদি এইদিকে প্রেসারাইজ করি, তখন কি হবে? ভলিউমটা কমবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি? ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ। দেখো এটা, ইয়েস। তাহলে এটাকে আমরা এইভাবে জিনিসটাকে আমরা যদি একটু লজিক্যালি এইভাবে বুঝার চেষ্টা করি, ধরো এই যে আমাদের শাগুন আছে, ঠিক আছে। তো শাগুন ধরো দেখা যাচ্ছে যে ও পড়াশোনা, ধরো ক্লাস 12 হয়ে গেল, ক্লাস 12 পর শাগুন চাইছে যে ও ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, একজন বড় ইঞ্জিনিয়ার হতে চাইছে ধরো, সাপোজ। কিন্তু শাগুনের মাসি বলছে যে না, ইঞ্জিনিয়ার হলে চলবে না, তোমাকে ডাক্তার হতে হবে, ঠিক আছে। দিয়ে ওকে বাড়ি থেকে প্রেসারাইজ করছে যে তোমাকে নিট দিতেই হবে এবং তোমার নিট তোমাকে দিতেই হবে এবং তোমাকে ডাক্তার হতেই হবে। কিন্তু ওটা ও চাইছে না, মানে শাগুন যদি অ্যাজ এ সিস্টেম হয়, তাহলে শাগুনকে কি হচ্ছে? প্রেসারাইজ করা হচ্ছে। তখন কি হচ্ছে? এবার যখন ওর উপরে প্রেসারাইজ করা হচ্ছে, ও চাইছে না, ও কিন্তু নিট ক্র্যাক করতেও পারবে না এবং নিটে ভালো রেজাল্ট করতে পারছে না। এবার যখনই নিটের রেজাল্ট ভালো করতে পারছে না, ও কি হচ্ছে? ডিপ্রেশনে চলে যাচ্ছে। বাড়ির প্রেসার, সারাউন্ডিং সবকিছু তোকে কি হচ্ছে? ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে ও নেগেটিভে চলে যাচ্ছে। এটা মনে রাখবে। আবার ধরো দেখা যাচ্ছে ও চাইছে, যখন ওর কলেজ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, ও কলেজ কমপ্লিট করার পর ও ধরো ও বিটেক করলো, ঠিক আছে। বিটেক করার পর ওর মনে হলো স্যার আমি ডান্সার হবো, ঠিক আছে। ওর মনে হলো যে স্যার আমি ডান্সার হবো। দিয়ে দেখা যাচ্ছে কি ও ডান্সিং স্টার্ট করছে, তাহলে ওটা ওর ইচ্ছা ছিল, ওটার প্যাশন ছিল, ওটা করছে এবং ওটা খুব সুখী আছে। তাহলে ওর জীবনে কি অনেক পজিটিভ ভাইব থাকবে। দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যারা দেখবে হ্যাঁ, যারা জীবনে দেখবে যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটা করার পর যদি তারা সাকসেসফুল হয়, সে সমস্ত মানুষদের মধ্যে খুব পজিটিভিটি পাবে, মানে তারা খুব পজিটিভ কথাবার্তা বলবে, পজিটিভিটি দেবে তোমাকে। আর যারা দেখবে জীবনে হয়তো একটা যে কাজটা করছে সে কাজটা করতে চাইছে না, মানে তাকে প্রেসারাইজ করে করতে হচ্ছে, মানে সেটা প্রেসার মিনস হচ্ছে কেউ চাপ দিচ্ছে না, হয়তো তার দেখা যাচ্ছে তার ফ্যামিলি আছে, তার সবকিছুর একটা প্রেসার আছে, সে সেই কাজটা সে করতে ইচ্ছুক নয়, কিন্তু তাকে করতে হচ্ছে বিকজ অফ দ্য ফ্যামিলি। দেখবে তার কাছে যে কথাবার্তা শুনবে, দেখবে সে শুধু নেগেটিভ কথাবার্তাই বলবে। এখন আমার কিছু বন্ধু আছে যারা হয়তো মানে চাকরি করে, বন্ধু বলবো না, সিনিয়র দাদা আছে অনেক এরকম, তারা চাকরি করে কিন্তু তারা সেটাতে স্যাটিসফাইড নয়, ঠিক আছে, কিন্তু তারা করছে। অনেক বন্ধু আছে অনেক কোম্পানিতে চাকরি করছে, তারা সেখানে যে প্রতিদিন আসে, যখনই কথা হয় তারা তাদের ম্যানেজারকে গাল দেয়, মানে কাউকে তারা গাল দেয়, তার কারণ হচ্ছে দে আর ফ্রাস্ট্রেটেড, তারা ফ্রাস্ট্রেটেড আছে, ঠিক আছে। কিন্তু তারা চাই যে ওটা মানে করতে, কিন্তু করতে হয়, কারণ তাদের জীবনকে নিয়ে গেছে, তারা শুধু নেগেটিভ কথাবার্তা বলে কি হবে জীবনে, টাকা টাকা,
মানে সবসময় তার নেগেটিভ, কারণ তার লাইফটা পুরোটাই ওই মানে মানে ইচ্ছার বিরুদ্ধে যখন কোনো কাজ হচ্ছে তখন ওরকমই চলছে তার। ঠিক আছে, তো যাই হোক আমাদের এটা এই জিনিসটা মনে রাখতে হবে যে ওয়ার্ক ডানটা কখন পজিটিভ হচ্ছে কখন নেগেটিভ হচ্ছে। ঠিক আছে বাবা, বেশ। আমরা একটা ছোট্ট করে একটা কোশ্চেন করব। ঠিক আছে, চলো একটা কোশ্চেন লেখো। দ্য ভলিউম অফ গ্যাস চেঞ্জেস, এ কাকা কোশ্চেন লেখো। দ্য ভলিউম অফ গ্যাস চেঞ্জেস the volume of gas changes from 20 liter to 10 liter under a pressure of 10 to the power 6 dyne per centimeter square. Under a pressure of 10 to the power 6 dyne per centimeter square, what will be the heat evolved? evolved evolved আমার এখন মনে হচ্ছে না যে না ইংলিশ নিলে ভালো হতো, না শুধু মনে হচ্ছে না কেন? কে বলছে ইংলিশ লিখতে হবে? 2-3 লাইন করে লিখতে হবে, তো বেশি তো লিখতে হবে না। চলো এই কোশ্চেনটা করি। এখানে কি বলেছে কোশ্চেনটা দেখ। আচ্ছা কি কি ডেটা দিয়েছে আমাকে, এখানে ওয়ার্ক ডানটা বার করতে হবে নাকি? আচ্ছা হিটটা বের করতে হবে, বেশ ঠিক আছে বাবা। তাহলে হিট বার করার জন্য প্রথমে ওয়ার্ক ডানটা বার করি। তাহলে ডাব্লু সমান পি ইন্টু ভি2 মাইনাস ভি1 পি ইন্টু ডিভি, তাই না? প্রেসারটা কত বলেছে গো? 10 to the power 6 বলেছে নাকি? আর ভি2 মাইনাস ভি1টা কত? 20 থেকে 10 না 10 থেকে 20, হ্যাঁ কমছে 20 থেকে 10, তাহলে 20 থেকে 10 মানে হচ্ছে 10 আসছে, তার মানে ইন্টু 10, তার মানে এটা হচ্ছে 10 to the power 7। ঠিক আছে, তাহলে 10 to the power 7 হয়ে গেল, এটা 10 to the power 7 আর্গ হবে নাকি? 10 to the power 7 10 to the power 6 বলে যায়। আচ্ছা এখানে আরেকটু জল ঢেলে ফেললাম আমি, সেটা হচ্ছে 10 to the power 7 নয়, এটা তো যে ভলিউমটা যেটা আছে সেটা তো লিটারে আছে, ওটা তো সেন্টিমিটার কিউব করতে হবে কারণ এটা ডাইনে আছে, তাই না? তার মানে ওই জন্য কি করতে হবে, একটা 10 to the power 3 করতে হবে একটা। বুঝতে পারছো তো? লিটার ছিল, সেন্টিমিটার কিউব কনভার্ট করতে হবে, তাহলে এটা হয়ে গেল 10 to the power 10 নাকি? 10 to the power 10 আর্গ। এবার তুমি যদি এটাকে জুলে কনভার্ট করতে পারো 10 to the power 3 জুল হয়ে যাবে নাকি? 10 to the power 7 তে ডিভাইড করে দিই, 1 জুল সমান কি হয়? 10 to the power 7 আর্গ, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের 10 to the power 3 জুল। ক্লিয়ার সবার? বেশ, তাহলে আমরা W ইকুয়ালস টু জে ইন্টু এইচ, তাহলে এখান থেকে আমার বের করতে হবে এইচ, বের করতে হবে এইচ সমান হচ্ছে W বাই জে। তাহলে এটা দিয়েছি কত? 10 to the power 3 দিয়েছি, আর যেটা কত? 4.2, যেটা হচ্ছে 4.2। ঠিক আছে, তাহলে 238.1 ক্যালোরি হবে এটা, এইটা হবে। তাহলে এটা একটা কোশ্চেন করলাম। আর একটা কোশ্চেন করবো, ডায়াগ্রাম বেস কোশ্চেন করবো একটা। হ্যাঁ আমি ততক্ষণে তোমরা ওটা লেখো, আমি ডায়াগ্রামটা এঁকেও দিই। এটা এইদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে প্রেসার। এখানে ভলিউম হচ্ছে V1, এখানে হচ্ছে 2V1, 2 নয় 3V1, সরি 3V1। এখানে প্রেসারটা হচ্ছে P1, এই জায়গা হচ্ছে 2P1, এইদিকে প্রেসার দিয়েছে আর এইদিকে ভলিউম দিয়েছে। বকছি কথা তো দেখো, কোশ্চেনটা কি বলেছে লেখো, ফাইন্ড আউট দা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। হ্যাঁ আগে লিখে নাও কোশ্চেনটা, ফাইন্ড আউট দা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন দা সাইক্লিক প্রসেস।
ইন দ্য সাইক্লিক প্রসেস দিয়ে এই ছবিটা আছে। ইন দ্য সাইক্লিক প্রসেস দিয়ে এই ছবিটা আছে। কি করবে তোমরা, ওই যে এরিয়াটা আছে এবিসিডি, ওই এরিয়াটা শুধু বের করো, তাহলে হয়ে যাবে। এবিসিডি এরিয়াটা বের করো, কারণ ওই এরিয়াটা পি ভার্সেস ভি ডায়াগ্রামের যে এরিয়াটা যেটা থাকবে ওই এরিয়াটাই ওয়ার্ক ডানকে ইন্ডিকেট করবে। ব্যাস হয়ে গেল, এইটুকুই। তাহলে শুধুমাত্র আমরা কি করব, আমরা এই এরিয়াটা বের করে নেবো। তাহলে এটা রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি আছে, লেন্থ ইন্টু ব্রেথ, এবি ইন্টু বিসি, তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। তাহলে লেন্থে কত, এটা v1 আছে, এটা 3v1 আছে, তাহলে কত হবে 2v1, আর এটা p1 আছে, এটা 2p1 আছে, তাহলে p1 হবে, তাহলে 2v1 p1, এটা অ্যান্সার। সাইক্লিক প্রসেস তো, এ থেকে বি তে চেঞ্জেস হচ্ছে, বি থেকে সি তে চেঞ্জ হচ্ছে, সি থেকে ডি তে, ডি থেকে এ তে চেঞ্জ হচ্ছে, চেঞ্জেসটা জাস্টিফাই করছে, ঠিক আছে। যখন এ থেকে বি তে যাচ্ছে, দেখো এখানে দেখো থিওরিটা বুঝানো একটু, যখন এ থেকে বি তে চেঞ্জেস হচ্ছে তখন প্রেসারটা কনস্ট্যান্ট আছে, তাহলে প্রেসার কনস্ট্যান্ট কোন প্রসেসে থাকে, আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস, ভলিউম চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। আবার দেখো বি থেকে সি তে আসছে, দেখো ভলিউম সেম থাকছে, প্রেসার চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি প্রসেস, আইসোকোরিক প্রসেস, ভলিউম ভলিউম সেম আছে। আবার দেখো সি থেকে ডি তে, দেখো এখানে ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেসার সেম আছে, ঠিক আছে। আবার দেখো ডি থেকে, তার মানে কি হচ্ছে, দুবার আইসোকোরিক হচ্ছে, দুবার আইসোবারিক হচ্ছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, জিনিসটা কি হলো বলতো, যখন এ থেকে বি তে যাচ্ছে তখন এক্সপ্যান্ড করছে, বি থেকে সি তে প্রেসারে চেঞ্জেস হচ্ছে, সি থেকে ডি তে ভলিউমটা কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে, কম্প্রেস হচ্ছে, আবার ডি থেকে এতে প্রেসারটা ইনক্রিজ করছে, ঠিক আছে বাবা, বেশ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল পড়ব, ঠিক আছে। তাহলে হেডিং করো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। জিরো তোলা পড়ানো হয়ে গেছে বাবা, জিরো তোলা পড়ানো হয়ে গেছে, আমরা এতে ক্যালোরিমেট্রিতে পড়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা পড়বো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ইয়েস স্যার, ওখানে ওই 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 দিন যেখানে ফুল স্টপ হয়েছে আজকেও সেখানেই ফুল স্টপ হবে, যাতে করে স্যাটারডেতে সেম জায়গা থেকে স্টার্ট হয়, ঠিক আছে। দেখো তো চলো, আমি যেটা বলছিলাম, যেটা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা আমরা কি বলছি, কি বলছে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল পড়তে গেলে আমরা একটু জিরোথ লতে একটু আসি, ঠিক আছে। জিরোথ লতে কি বলেছিল বলতো, ধরো তোমরা তিনজন বন্ধু আছো, ঠিক আছে। এখন কি হচ্ছে, দেখো ফেসবুক ফ্রেন্ডের মতো, তুমি যদি প্রত্যয়ের সাথে মিউচুয়ালে থাকো, সৌরভ যদি প্রত্যয়ের সাথে মিউচুয়ালে থাকে, তাহলে তোমাদের দুজনের ফেসবুকেতে ফ্রেন্ড সাজেশনে তোমার দুজনকে দেখাবে। তার মানে জিরোথ লতে বলা হচ্ছে কি, বলছে যদি তিনটে অবজেক্ট বা তিনটে বডি, তারা যদি ইন্ডিভিজুয়ালি একটা পার্টিকুলার বডির সাথে দুজন যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তারাও পরস্পরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা বলা হচ্ছে জিরোথ লতে। এখন জিরোথ লতে যে জিনিসটাতে তোমার ফেলিওর ছিল বা যেটা ব্যর্থ ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র টেম্পারেচার, হিট ট্রান্সফারটা কোন দিকে হবে, এইটা সম্পর্কে কিন্তু জিরোথ লতে কোনো দিতে পারেনি, কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি। তো থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লতে কি বলছে, বলছে এই ধর সাহেব তুমি আজকে পড়তে আসার সময় কি খেয়ে এসছো, চা খেয়ে এসছো, তাহলে চা খেয়েছো, আগে খেয়েছো বিস্কুট, বেশ, চা বিস্কুট খাওয়ার পর তোমার খিদে লাগছে, এখন লাগছে, তার কারণ হচ্ছে কি তুমি ওয়ার্ক ডান করে ফেলেছো অনেকটা, সেই জন্য লাগছে। বাট যখন তুমি খাবার, তার মানে কি আমরা যখন খাবার খাই, যে কোনো সিস্টেম যখন খাবার খায়, খাবার খাওয়ার পরে তার কি হয়, তার দুটো জিনিস হয়, একটা হচ্ছে কি হয়, তার ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করে। এই ধরো তোমরা যখন ছোট ছিলে, আস্তে আস্তে যত বয়স বাড়ছে তোমাদের কি হচ্ছে, তোমাদের গ্রোথ হচ্ছে, গ্রোথ শুধুমাত্র ফিজিক্যাল গ্রোথ নয়, মেন্টাল গ্রোথ হচ্ছে, তাহলে কি তোমাদের বডি ডেভেলপ করছে, তো দ্যাট ইজ ইন্টারনাল চেঞ্জেস, এবং চেঞ্জেসটা গেছে তোমার এনার্জিটা বাড়ছে। তাহলে কোনো একটা সিস্টেমকে যদি আমরা এনার্জি দিই, মানে হিট দিচ্ছি, তাহলে সেই সিস্টেমটার কি হবে, তার এনার্জিটা ইনক্রিজ করবে। তারপরে কি বলছে, বলছে শুধু এনার্জি ইনক্রিজ করবে না, এনার্জিটা ইনক্রিজ করার সাথে সাথে সেই সিস্টেমটা ওয়ার্ক ডান করবে। তার মানে
থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লতে বলা হচ্ছে যে যখন কোন একটা সিস্টেমকে আমরা এনার্জি বা হিট দিচ্ছি তখন কি হচ্ছে, তার ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করছে এবং তার সাথে সাথে সে এক্সটার্নাল ওয়ার্ক করছে। তার মানে আমি যদি ম্যাথামেটিক্যালি জিনিসটাকে দেখা, এখন লিখবে না, আমি স্টেটমেন্টটা বলবো তখন লিখবে, দেন তোমায় করবে। ধরো আমি যদি ম্যাথামেটিক্যালি এক্সপ্রেশনটা দেখাই, ধরো আমি কোন একটা সিস্টেমকে কিউ অ্যামাউন্টের হিট দিচ্ছি, কি হলো, কোন একটা সিস্টেমকে আমি কিউ অ্যামাউন্টে হিট দিচ্ছি, তাহলে কিউ অ্যামাউন্টে হিটটা দিলে কি হচ্ছে, তার ইন্টারনাল এনার্জিটা বাড়ছে। আমি ইউএফ মাইনাস ইউআই বলছি। ইউএফটা কি ফাইনাল ইন্টারনাল এনার্জি, ইউআইটা হচ্ছে ইনিশিয়াল, প্লাস হচ্ছে কি কিছুটা ওয়ার্ক ডান মানে ডাব্লু। তাহলে ডাব্লুটাকে আমি ডাব্লু না লিখে আমি এটাকে এরকম লিখতে পারি, পি ইন্টু ডিভি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট ফরমেশন লিখি তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস পি ইন্টু ডিভি। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল স্টেটমেন্ট। কোন একটা সিস্টেমকে যদি আমরা হিট দিই মানে এনার্জি দিই তাহলে কি হবে, তার এনার্জি বাড়বে, তার সাথে সাথে তার কিছুটা সে কিছুটা এক্সটার্নাল ওয়ার্ক করবে। আমরা স্টেটমেন্টটা বলছি, একটু খাতায় লিখে নাও। হ্যাঁ, বলার পরে এটা লিখবে, বলো। হ্যাঁ, লাল হয়ে যাচ্ছে তো, কিন্তু এটা লাল হবে না বাবা, ছবিটা যখন হবে। এটা হচ্ছে এটা এটা লাল লাল হবে না, দাঁড়া, এটা এটা করা আছে বলে লাল হচ্ছে, তোমাকে কাটতে হবে, ভালো তোমাকে পরে দেখাচ্ছি। লাল থাকবে না, চিন্তা নেই, ওটা ফোকাসটা ওখানে পড়ছে বলে ওটা ওখানে লাল দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা লাল থাকবে, লালে লাল হয়ে উঠিছে নবীন প্রভাতের নবারুণ, একটা কবিতা আছে না। চলো লেখো, লেখো when a system takes some amount of heat from its surroundings, when a system when a system takes some amount of heat from its surroundings, it is used up in two ways. It is used up in two ways. দুটো পদ্ধতিতে ব্যবহার করা হয়। এক নম্বর লিখবে, a part of it increases the internal energy of the system. A part of it increases the internal energy of the system. মানে হচ্ছে একটা অংশ কি করবে, তার আভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি করবে। দু নাম্বার লিখবে, the remaining part is converted into some external work. আর বাকি যে অংশটা থাকবে সেটা কি করবে, এক্সটার্নাল ওয়ার্ক করবে। The remaining part is converted into some external work done by the system. হয়েছে, দিয়ে তারপরে স্টেটমেন্টটা লিখবে। হয়েছে, লিখেছ? দিয়ে আবার আমরা একটা ডায়াগ্রাম বেস একটা প্রবলেম করব। বুঝে দেবো, সিলেবাস আমাদের লাইট স্পিডে ছুটছে, বুঝলে তো, মানে নর্মাল স্পিডে নাই কিন্তু সিলেবাস, কারণ এবারে তোমাদের কিন্তু সিলেবাস বেশি আছে, মানে তোমাদের এবারে টাইমটা কম বাট সিলেবাস বেশি। সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে টাইম 2 ঘন্টা তোমাদের আছে তো, সেকেন্ড সেমিস্টারে 2 ঘন্টা আছে, ফার্স্ট সেমিস্টারে 1.5 ঘন্টায় আছে, সেকেন্ড সেমিস্টারে 1.5 ঘন্টায় আছে, তাই তো? কি জানি কি ভুলভাল সব করে দিয়েছে। ফার্স্ট সেমিস্টার টাইম তোমাদের বাড়ানো উচিত, মানে ফার্স্ট অ্যান্ড থার্ড
না টাইম বাড়ালে ছেলেগুলোদের সায়েন্সের স্টুডেন্টদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মানে বিরাট চাপ, বিরাট চাপ। কেমিস্ট্রি যদিও মানে পসিবল আছে, ফিজিক্স ম্যাথে তো যাচ্ছে তাই অবস্থা। আর যদি কোশ্চেন, যদি এবছর যেরকম কোশ্চেন করে, যদি এরকম কোশ্চেন করে, এরকম কোশ্চেন আশা করি করবে না এবারে, মানে প্রচুর সমালোচনা হয়েছে। ঠিক আছে, আসলে আমাদের বোর্ড কি বলতো, মানে সব থেকে কুপে বোর্ড আর কি, বুঝতে পেরেছো তো? সেটা তো কিছু করার নাই, আমরা দেখতে তো পাচ্ছ এই সমস্ত কিছু জিনিস নিয়ে কিরকম কি ঝামেলা চলছে। আলটিমেটলি এরা কেউ খাটবে না, মানে এরা টুকবে শুধু, এরা দেখছেও না যে লেভেলটা কি। এবারে এবারে ক্লাস 12 এর কোশ্চেন আছে 7টা যেই থেকে কোশ্চেন দিয়েছে, 7 কোশ্চেন দিয়েছে যেই থেকে, ভাবো। আর 3টে ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, মানে একটা ছেলে 52 পেজের কোশ্চেন শিট দেখি হয় কে যাবে সে, মানে একটা কোশ্চেন 1.5 পাতা করে, 52, মানে টোটাল 35টা কোশ্চেন থাকে, 52টা পেয়ে যাচ্ছে, মানে একটা পাতা তো একটা কোশ্চেন নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে পি কমা ভি, বি থেকে সিটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 2p কমা ভি, আর এটা হচ্ছে 2p কমা 2v, আর এটা হচ্ছে p কমা 2v। ঠিক আছে, এখানে যেটা তোমাকে বের করতে হবে, এই যে সাইক্লিক প্রসেস আছে না, এখানে বার করতে হবে, প্রথম বার করতে হবে ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান অ্যান্ড হিট সাপ্লাই ইন দ্য সাইক্লিক প্রসেস। তোমাকে এখানে যেটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডানটা বের করতে হবে, ওয়ার্ক ডান বের করতে হবে, এটা একটা করতে হবে, আর একটা হচ্ছে হিট সাপ্লাইড, কতটা হিট সাপ্লাইড হয়েছে, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা আমরা স্টেপ বাই স্টেপ করবো। প্রথম আমরা ওয়ার্ক ডান করবো। তাহলে ওয়ার্ক ডান মানে কি স্যার, এই যে এবিসিডিটা আছে তার এরিয়াটা বের করে দিন, এবিসিডির এরিয়া, এটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এবিসিডির এরিয়াটা কত হবে, এবি ইন্টু বিসি নাকি এটা। তাহলে এবিটা কত হবে, দেখো এখানে পি ছিল, এখানে 2p হয়েছে, তার মানে পি হবে। বিসিটা কত হবে, এখানে ভি ছিল, এখানে 2v হয়েছে, মানে ইন্টু ভি হলো, তাহলে পি ইন্টু ভি, এটা হয়ে গেল ওয়ার্ক ডান। তাহলে দ্যাট ইজ ওয়ার্ক ডান। বুঝতে না পারলে বলবে, এটা ওয়ার্ক ডান হলো। নেক্সট হচ্ছে হিট বের করতে হবে। এখানে যেটা বলেছে, এখানে আমাকে কি বার করতে হবে, হিট বের করতে হবে। তাহলে হিট দেখো, আমরা এটা এটা কি অ্যাপ্লাই করবো, এটা আমরা অ্যাপ্লাই করবো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করবো। সেটা কি না স্যার, কিউ সমান ইউএফ মাইনাস ইউআই প্লাস ডাব্লু, এটা হবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে এই যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি যেটা আছে, ইউএফ মাইনাস ইউআই, এই চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা কি হবে, দেখো তার ইনিশিয়াল স্টেটটা যদি এটা থাকে, তার ফাইনাল স্টেটটা হচ্ছে দেখো ওইটাই আসছে, তার মানে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি যেটা, সেই চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা কত হবে, 0 হবে, কারণ তার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটটা সেমই। এখান থেকে স্টার্ট করেছিল সাইক্লিক প্রসেস, ঘুরে আবার এখানে আসছে, তাই না? তাহলে সাইক্লিক প্রসেস হলে তার চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা সেটা কত, 0। তাহলে এই টার্মটা কত হবে, 0 হবে। তাহলে এই টার্মটা যদি 0 হয়, তাহলে ডাব্লিউ সমান কত হচ্ছে, পি ইন্টু ভি। তাহলে এইটাই হবে হিট, তাহলে কিউ সমান হয়ে যাচ্ছে পি ইন্টু ভি। তাহলে আমরা হিটটাও পেয়ে গেলাম তোমার কিউ ইন্টু ভি, আর আমরা ওয়ার্ক ডানটাও পেয়ে গেলাম কিউ ইন্টু ভি। ওকে, আশা করি আজকে যতটা যা পড়ানো হলো সব বুঝতে পেরেছি। শুধু বুঝতে পারলে হবে না বাবা, বাইরে গিয়ে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু চলে আসছে আস্তে আস্তে।